পার্থক্যের বিশ্লেষণে এখন আমরা দেখব তামাদি আইন 1908-এর অনুচ্ছেদ 142 ও অনুচ্ছেদ 144-এর মধ্যে যে মৌলিক বা বেসিক পার্থক্যগুলো রয়েছে। 142 অনুচ্ছেদে বলা হয়েছে, বাদীর বেদখল হওয়া কোনো সম্পত্তির পুনর্দখলের জন্য মামলা করা হয় অনুচ্ছেদ 142-এর অধীনে। পক্ষান্তরে বলা হয়েছে 144-এ বিবাদীর দখল যে ক্ষেত্রে বাদীর স্বার্থের প্রতিকূল হয় সেক্ষেত্রে বাদী তার স্বার্থের দখল লাভের জন্য 144 অনুচ্ছেদের তামাদির মেয়াদ অনুসারে মামলা করবে। অর্থাৎ 42 ধারায় স্পেসিফিক করে বলে দিয়েছে বাদীর বেদখল হওয়া কোনো সম্পত্তির পুনর্দখলের মামলা করা হবে 142 ধারায়। সেই ক্ষেত্রে সম্পত্তি বলতে ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি বা জমি বোঝানো হয়েছে। কিন্তু 144-এ বলা হয়েছে বিবাদীর দখল, অর্থাৎ সম্পত্তিটি বিবাদীর দখলেই আছে কিন্তু বাদীর স্বার্থের প্রতিকূল হয়, অর্থাৎ বাদীর স্বার্থের বিপরীতে গিয়ে বিবাদী কোনো কথা বলছে। সেই ক্ষেত্রে বাদী তার স্বার্থের দখল লাভের জন্য, এখানে কেবল স্বার্থের দখল প্রয়োজন 144-এ, কিন্তু 42-এ সম্পত্তির দখল প্রয়োজন হয়। আর 44-এর বেসিক কথা হচ্ছে স্বার্থের দখল লাভের জন্য 144 অনুচ্ছেদের তামাদির মেয়াদ অনুসারে মামলা করবে। এখন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বা সহজ ভাষায় বলি, 142-এর মামলা বলতেই আপনি বুঝবেন স্থাবর সম্পত্তি জমা জমি যা আছে সব কিছু আপনি 142-এ মামলা করবেন। এই ক্ষেত্রে জমি 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 এর বাইরে কোনো কথা থাকবে না। কিন্তু 44-এ এসে বলছে স্যুট ফর পজিশন অফ আদার প্রপার্টি। 142-এ যেমন স্পেসিফিক করে বলা আছে স্যুট ফর পজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর্থাৎ স্থাবর সম্পত্তি, কিন্তু 44-এ এসে বলছে স্যুট ফর পজিশন অফ আদার প্রপার্টি। আদার প্রপার্টি বলতে যেমন টাকা হতে পারে, একটা আলমারি হতে পারে, একটা সিন্ধুক হতে পারে। আপনি 144-এর অধীনে এখানে কিন্তু স্পেসিফিক করে প্রথম কথাটাই আছে বিবাদীর দখল, অর্থাৎ যে সম্পত্তিটা আপনার এটা অলরেডি বিবাদীর দখলে আছে। সাপোজ আপনি আপনার ভাইয়ের কাছে একটা সিন্দুক দিলেন, সিন্দুক দেওয়ার পর আপনি আপনার ভাইকে বিশ্বাস করেই দিয়েছেন, কিন্তু কিছুদিন পর আপনার ভাই দাবি করলো এই সিন্দুকটি আপনার ভাইয়ের। সেই ক্ষেত্রে কি হলো, আপনার স্বার্থের প্রতিকূলে এই বিষয়টা চলে গেল, কারণ আপনার ভাই আপনার স্বার্থ অস্বীকার করলো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বাদী হয়ে আপনার স্বার্থ দখলের জন্য বা স্বার্থ লাভের জন্য 144 ধারায় মামলা করবেন। আর 142-এ হচ্ছে আপনাকে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে, বা এখানে আরেকটা কথা থাকে যে সম্পত্তির জন্য আপনি মামলা করছেন সেই সম্পত্তির আপনি দখলেও থাকতে পারবেন। 142-এর বলছি আমি, আপনি ওই 42 ধারায় জমিটির দখলে আছেন, কিন্তু জমিটিতে কোনো ধরনের ত্রুটি রয়েছে, ভবিষ্যতে এই জমি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে এই ত্রুটির জন্য। এই ক্ষেত্রেও আপনি সম্পত্তির পুনর্দখলের জন্য বা পুনরুদ্ধারের জন্য 142 ধারার অধীনে মামলা করতে পারবেন। আর 144 হচ্ছে স্পেসিফিক করে এখানে কোনো জমাজমি থাকবে না, এখানে কোনো ধরনের ইমুভেবল প্রপার্টি থাকবে না, এখানে শুধু থাকবে আদার্স প্রপার্টি। সেটা টাকা হতে পারে, একটা সিন্দুক হতে পারে, একটা আলমারি হতে পারে, যেটা হচ্ছে আপনিই বিবাদীকে দিবেন, সেটাতে বিবাদীরই দখল থাকবে। কিন্তু বিবাদী যখন এসে কিছুদিন পরে বা পরবর্তীতে আপনার স্বার্থের বাইরে অর্থাৎ বাদীর স্বার্থের প্রতিকূলে বা বিপরীতে অ্যাডভার্স একটা ইন্টারেস্ট এই রিলেটেড কোনো একটা কথা বলে বসলো বা আপনার সত্য টোটালি অস্বীকার করলো, সেই ক্ষেত্রে আপনি 144 ধারায় মামলা করবেন। এই প্রথম যদি আপনি পার্থক্যটা বুঝে যান ভালো করে, তাহলে আসলে অন্য পার্থক্যগুলো তেমন কঠিন কিছু না। প্রথমটাতে আপনি সহজ ভাষায় মনে রাখবেন, 142 ধারা অনুচ্ছেদ দেখা মাত্রই আপনি ভাববেন এটাতে জমির মামলা করব। আর আদার্স যত যা আছে, টাকা আদার্স যত প্রপার্টি আছে, একটা আলমারি, খাট বা একটা সিন্ধুক, যা কিছু আছে সব কিছুর মামলা হবে 144 ধারায়। দ্যাটস ইট। দ্বিতীয়ত এসে বলা হয়েছে অনুচ্ছেদ 142 শুধুমাত্র স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য প্রযোজ্য। এটা নিশ্চয়ই আর বোঝাতে হবে না, এই একটা কথাই আমি অনেকবার বললাম। আর 144 অনুচ্ছেদে বলা হয়েছে স্থাবর সম্পত্তি অথবা অন্য কোনো স্বার্থের দখল উদ্ধারের তামাদির মেয়াদকে নির্দেশ করে।
ওই প্রথম পার্থক্য বুঝতে গিয়ে দ্বিতীয়টা আসলে আমরা কভার করে ফেলেছি, তাই এই নিয়ে আর বেশি কিছু বললাম না। এখানেও সোজা সাপটা আগে যা বলেছি সেটাই বলা আছে। 144 অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি অথবা অন্য কোনো স্বার্থের দখল উদ্ধারের তামাদির মেয়াদকে নির্দেশ করে। এখানে যদিও স্থাবর সম্পত্তি লেখা আছে, কিন্তু এটা সাধারণত অন্যান্য স্বার্থ উদ্ধারের ক্ষেত্রেই বেশি প্রয়োগ হয়ে থাকে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনি সহজ ভাষায় 142টাই মনে রাখার চেষ্টা করবেন। আমি পরীক্ষার কথা বলছি। তারপর হচ্ছে 3 অনুচ্ছেদে বলা হয়েছে, 3 নম্বর পার্থক্যে বলা হয়েছে অনুচ্ছেদ 142 হলো তামাদির বিশেষ এবং নির্দিষ্ট বিধান। পক্ষান্তরে বলা হয়েছে 144 অনুচ্ছেদ যেখানে প্রযোজ্য হবে সেখানে তামাদির বিশেষ কোনো বিধান নেই। আমি আপনাদের আগেই বলেছি, প্রথম পার্থক্যটা বুঝে গেলে অন্য পার্থক্যগুলো আপনাদেরকে না পড়ে দিলেও হবে, একবার পড়লেই আপনারা বুঝতে পারবেন। তারপরও আমি আবার একটু করে বলছি, অনুচ্ছেদ 142 হলো তামাদির বিশেষ এবং নির্দিষ্ট একটা বিধান। কারণ এখানে আপনাকে বেদখল হওয়ার পরেই সম্পত্তি পুনর্দখলের জন্য মামলা করতে হবে, এবং ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক করে ইমুভেবল প্রপার্টিটা মেনশন করেছে, বা এটা অবশ্যই স্থাবর সম্পত্তি সংক্রান্ত হবে, জমিজমা সংক্রান্ত হবে, এটা নির্দিষ্ট করে বিধান। এটা একটা বিশেষ এবং নির্দিষ্ট বিধান আকারে আইনে উল্লেখ করা হয়েছে। কিন্তু 44 অনুচ্ছেদে এসে বলছে 144 অনুচ্ছেদ যেখানে প্রযোজ্য হবে সেখানে তামাদির বিশেষ কোনো বিধান নেই। মানে একটা আলমারি আপনি একজনকে দিলেন, সে আপনার সত্ত্ব অস্বীকার করছে, সেই ক্ষেত্রে এগুলো আসলে টু দ্য পয়েন্টটা বা স্পেসিফিক করে আইনে কোথাও কিছু বলা নেই। সেই ক্ষেত্রে আপনি কত ধারায় মামলা করবেন? এখানেও তো আপনার স্বার্থের প্রতিকূলে কোনো একটা ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে আপনার আইনগত কি বৈধতা আছে সেটাকে আবার পুনরায় নিজের দখলে আনার বা পুনরুদ্ধারের, সেটা হচ্ছে 144 ধারায়। চতুর্থত বলা হয়েছে তামাদি আইনের 142 অনুচ্ছেদের মামলায় দখল প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। যেটা আমি আগেও বলেছি, তামাদি আইনের 142 ধারায় অবশ্যই আপনি আপনার দখল প্রতিষ্ঠা করবেন, এবং এটা হচ্ছে সম্পত্তির পুনর্দখলের জন্য মামলা। কিন্তু পক্ষান্তরে 144 অনুচ্ছেদের ক্ষেত্রে বাদী তার সম্পত্তির বৈধ সত্ত্বের স্বার্থ প্রমাণ করতে সচেষ্ট হয়। এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো মামলার দখল মামলায় কোনো দখলের ব্যাপার থাকে না। এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বৈধতার। আপনার কথা হচ্ছে বিবাদীর দখলে সম্পত্তিটা থাকুক, কিন্তু এটার যে মালিক আমি আমার সেই সত্ত্বের বৈধতাটুকু চাই। 144-এ এখানে এটাই বলা হয়েছে, যা আমি আগেও বলেছি। 5-এ এসে বলছে এক্ষেত্রে বাদীর দখল ও বেদখল হওয়ার প্রমাণ করতে হবে। অর্থাৎ 142-এর অনুচ্ছেদ 142-এর অধীনে সম্পত্তির যে আপনি দখলে ছিলেন সেই দখলও আপনাকে প্রমাণ করতে হবে, এবং আপনি বেদখল হয়েছেন সেটাও আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু 144 অনুচ্ছেদের অধীনে এক্ষেত্রে আপনাকে বাদীর বেদখল হওয়া প্রমাণ না করলেও চলবে, কারণ এটা আপনার দখলেই নেই, বিবাদীর দখলেই আছে, সেখানে কেন আপনার দখল বেদখল আবার আলাদা করে প্রমাণ করতে হবে? সব শেষে বলছে তামাদির মেয়াদ গণনা শুরু হবে বেদখল হওয়া বা দখল থেকে তারিখ হতে। 142-এর সর্বশেষ পার্থক্যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে তামাদির মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে। 142-এ বলছে গণনা শুরু হবে বেদখল হওয়া বা দখল থেকে তারিখ থেকে। যেহেতু একটু আগেই আমরা 5-এর পার্থক্যে দেখেছি যে এখানে প্রমাণ করতে হয় 142 ধারায় দখল ও বেদখল, সেই ক্ষেত্রে এটা আমরা খুব সহজভাবেই বুঝতে পারছি, যেহেতু দখল বা বেদখল প্রমাণ করতে হবে, তাই বেদখল হওয়া বা দখল থেকে তারিখ থেকেই তামাদি শুরু হবে। 144-এ এসে বলছে বিবাদীর দখল যখন বাদীর জন্য প্রতিকূল হয় তখন থেকেই তামাদির মেয়াদ গণনা শুরু হয়। যা আমরা বারবারই বলে আসছি, বিবাদী যখন হচ্ছে বাদীর স্বার্থের প্রতিকূলে কোনো কথা বলবে তখন থেকেই তামাদির মেয়াদ গণনা শুরু হবে। যতক্ষণ পর্যন্ত বাদীর স্বার্থের প্রতিকূলে কোনো কিছু বলছে না ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে না, বা কোনো ধরনের বিবাদ বা মামলার সূত্রপাত হবে না। এখন সব শেষে আমরা একটা কথাই বলবো, 142 ধারায় আপনার কিচ্ছু মনে থাকলো না, পরীক্ষার হলে আপনার কিচ্ছু মনে নেই পার্থক্যে আপনি কি লিখবেন, তখন জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, 142 ধারায় হচ্ছে জমিজমা সংক্রান্ত দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে বলা হয়েছে
এখানে প্রমাণ করতে হবে দখল বেদখল, এবং তামাদির গণনা শুরু হবে বেদখল হওয়ার তারিখ থেকে। তাহলেও কিন্তু আপনার 3টা হয়ে যাচ্ছে পার্থক্য। আর 144-এ জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে এটা আসলে আমি আমার বিবাদীর কাছেই আছে, দখলেই আছে, কিন্তু সে যখন না করলো, আমি টাকা দিয়েছি 6 মাস পরে সে অস্বীকার করছে, বা একটা আলমারি রেখেছি 1 বছর পর সে অস্বীকার